কতবার করে বললাম আমার উঠোনের পাশে বাড়ির ময়লা না ফেলতে, তবে না, ঘুরে ফিরে সে একই কাজই করবে। কেন? তোমার বাড়ির পাশে যে ঝোপঝাড়, সেখানে ফেলতে সমস্যা কোথায় শুনি? ইচ্ছে করে, ইচ্ছে করে করো তুমি এসব, তাই না? জবাব দাও। দেখো, আমার কোনো ইচ্ছে নেই তোমার উঠোনের পাশে ময়লা ফেলার। সেদিন জনকতক লোক এসে বাড়ির পাশের ঝোপঝাড় সব পরিষ্কার করে গেছে, আর বলে গেছে যেন আর সেখানে ময়লা ফেলা না হয়। এদিকে পেছনের ডোবায় ফেললেও তোমার সমস্যা, তবে আর ফেলবো কোথায় বলো তো? এত কথা শোনার আমার সময় নেই, আর ইচ্ছেও নেই। তোমার বাড়ির ময়লা তুমি কোথায় ফেলবে না ফেলবে সে তুমি জানো, তবে আমার উঠোনে যেন আমি দ্বিতীয়বার না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। সকাল সকালেই বাজে কাণ্ড করে আমার দিনটাই খারাপ করে দিলে। এখন সারাটা দিন এসব নিয়ে মাথা খারাপ থাকবে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। চুপ করে আছি দেখে ভেবো না আমার মুখ নেই। সামান্য ময়লাই তো। আর এই উঠোন তোমার একার হলো কবে, হ্যাঁ? সবাই এখানে থাকি, এ উঠোনে সবার অধিকার আছে। উম, তুমি এসেছো অধিকারের কথা বলতে? এ জমি আমার পূর্বপুরুষদের। তুমি কোথা থেকে উড়ে এসে দূরে বসেছো, হ্যাঁ? তোমায় যে এখনো ঘর ধাক্কা দিয়ে বার করিনি, তাই তোমার ভাগ্য। বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। তোমার যে পাওনা টাকা, তা আজ দিল তোমার খদ্দের? না, আজও বাহানা করে এড়িয়ে গেল। তো তুমি জোর দিতে পারলে না? মাসের শেষ, বাজারের সামনে যেতে পারি না। ওই সবজি দোকানদার নাজেহাল করে ফেলে আগের টাকার জন্য। আমার বেতন দিয়ে কিছুটা শোধ করেছিলাম, তাও এখনো ঢের বাকি। ছেলেটা আজ কদিন হলো মাছ খাবে বলে জেদ ধরেছে। নতুন বছরে 3টে মাস হয়ে গেল, এখন ওর স্কুলে ভর্তি করানো হয়নি টাকার জন্য। বলি কি, না হয় মোড়লের কাছ থেকেই কিছু টাকা ধার নাও, পরে না হয়। না, সে আরেক ঝামেলা। পরে আবার সে টাকা ফেরত দিতে হবে। ক টাকাই বা কামাই আমি, তখন হিতে বিপরীত হয়ে যাবে। ওই ঝুঁকি আমি নিতে পারবো না। কিন্তু কিন্তু কিছু না, বাজারের ব্যাপার তুমি আমার উপর ছাড়ো, আর বাকি সব আমি সামলে নেব। শুধু একটু সময়ের দরকার। হাজার রকমের চিন্তা মাথায়, রাত হলে ঘুমাতে পারি না জানো। আচ্ছা ছাড়ো, ভাগ্যে যা আছে তাই হবে, আর কি করার। নাও নাও, খেয়ে নাও। ডাল নেবে তো? দাও, যা আছে দাও, গরিবের তো ডাল ভাত এই দিন যায়। সামনে আরো ভয়ঙ্কর দিন আসছে গো, জানি না কি হয়। কোনোদিন না যেন না খেতে পেয়ে সবাই মরে পড়ে থাকি। যা দুর্দিন এসেছে, মরে গেলেও বোধহয় রক্ষে নেই। আহা, তুমি এসব অলক্ষণে কথা বলো না তো। এমন কিছুই হবে না। খারাপ দিন এসেছে, ভালো দিনও আসবে। আশা হারাতে হয় না। সময় একদিন আমাদেরও আসবে। তাহলে তো ভালোই হলো। আর ভালো লাগে না, এই অভাব, এই অনটন। হুম, এ কেমন চা? কোনো স্বাদ নেই, ভালো করে চিনিও হয়নি। মা, আপনার ডায়াবেটিস বেড়েছে, চিনি খেলে তো আরো। তা আমার সমস্যা আমি বুঝবো, তোমার তাতে কি, হ্যাঁ? দুবেলা একটু চা খাই, তাও যদি এমন বাজে স্বাদ হয়। না আছো রূপে, না আছো গুণে। কোন অলক্ষণে দিনে যে তোমায় বাড়ির বউ করে এনেছিলাম কে জানে বাবা। চা তো না, যেন বিষ। মা, দয়া করে এভাবে কথা বলবেন না। আমি যতই চেষ্টা করি, কখনোই আপনার মন মতো কিচ্ছু হয় না। এমন মনে হয় আমার নামখানাও যেন আপনার প্রচণ্ড অপছন্দের। আমি তো নিজের সবটা দিয়ে চেষ্টা করছি। এই, এই একদম ন্যাকা কান্না কাঁদবে না। বাবা, জমিদারের মেয়ে কি না, কথা বললেই চোখ দিয়ে জল বেরোয়। তোমার ওই চোখের জল দিয়ে তুমি গোপালকে ভোলাতে পারো মেয়ে, আমায় এসব দেখাতে আসবে না। আহা মা, এভাবে করে ওর পেছনে লেগো না। চা ভালো হয়নি তো আরেকবার বানিয়ে আনুক।
হ্যাঁ রে গোপু, তুই ওর জন্য আমায় ঝাড়ি মেরে কথা বলবি? মা, আমি মোটেও ঝাড়ি মেরে কথা বলিনি, কিন্তু লতা তো আহামরি কোনো দোষ দেখছি না। বুঝে গেছি, এখন তোর কাছে মায়ের চেয়েও বউয়ের মূল্য বেশি। সমস্যা নেই বাবা, চিরকাল তো আর থাকবো না, আর মাত্র কিছুদিন, তারপর ভগবানের কাছে যেতে পারলেই মুক্তি। তোদের সংসার, তোদের ঘর, আমি তো কয়েকদিনের অতিথি মাত্র। খুব বিরক্ত করে ফেলেছি তোদের। কখন যে মৃত্যু হবে আমার, কোন দিন যে এ সংসার থেকে বিদেয় হব। দিদা জানো, সেদিন ওই পাশের মেলায় গিয়েছিলাম গো। কত রকমের কত রঙের চুড়ি, কি সুন্দর! ইচ্ছে করছিল সব একসাথে কিনে নিয়ে আসি, তবে একটাও কিনতে পারলাম না। ও মা, সে কেন? টাকা ছিল না, আর যা ছিল তা চুড়ির দামের অর্ধেকও ছিল না, তাই আর কেনা হয়নি। কিন্তু আমার খুব ভালো লেগেছিল। কয়েকদিন পরেই তো মেলা শেষ হয়ে যাবে, আর কেনা হবে না আমার। ইস, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে দিদি ভাইকে এই চুড়িগুলো কিনে দিতাম। তবে আমি কামাইও তো করতে পারি, কিন্তু কিভাবে? ও দিদা, কি ভাবছো গো? কিছু না দিদি ভাই। দিদা, তুমি যাবে আমার সাথে ওই মেলায়? চলো না, কাল যাই। না গো দিদি ভাই, কাল নয়। মেলা তো এখনো বেশ কিছুদিন আছে। কদিন পর তোমাকে সঙ্গে নিয়ে যাব, আর তোমার পছন্দের ওই চুড়িগুলো কিনে দেব তোমায়। সত্যি দিদা, তুমি আমায় চুড়ি কিনে দেবে? হ্যাঁ গো দিদি ভাই, তুমি একদম মন খারাপ করো না, আর কাউকে বলো না কিন্তু এ কথা। বলবো না দিদা, কাউকে বলবো না। আরে রূপা বুড়ি, আরে এসো এসো। তা আজকে হঠাৎ এখানে কি মনে করে? কোনো বিশেষ দরকার নাকি? বাবু, বাবু, একটু সাহায্যের জন্য এসেছিলাম। সাহায্য? কেমন সাহায্য? বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিক আছে বাবু, তবে আমি এসেছি একটা কাজের খোঁজে। আপনার বাড়িতে তো অনেক কাজ, যদি আমায় আপনার বাড়ির কোনো কাজে রাখতেন তাহলে আমার খুব উপকার হতো। সে কি, এ বয়সে তুমি আমার বাড়িতে কাজ করবে? তোমার ছেলে কি তোমাকে দেখে না নাকি? না বাবু, আমার ছেলে আমায় দেখে, অনেক ভালো আমার ছেলে। তবে এখন ওর নিজের সংসার আছে, একটা মেয়েও আছে। সব মিলিয়ে সংসার চালাতে সে হিমশিম খায়। আমারও খুব খারাপ লাগে দেখতে। আর আমার নাতনি তো একটা জিনিসের বায়না ধরেছে। দিদা হয়ে যদি ওর এই ছোট্ট ইচ্ছে পূরণ করতে না পারি তো। বুঝেছি, তো তুমি আমার থেকে টাকা নাও, নিয়ে তোমার নাতনির জন্য যা কিনবার কিনে নাও। এখন এই বয়সে চাকরি করতে তোমার যথেষ্ট কষ্ট হয়ে যাবে, পারবে না তুমি। না বাবু, আমি কামাই করেই টাকা নেব, তাছাড়া নয়। একটা কাজ যদি আমায় দিতেন খুব কৃতজ্ঞ থাকবো। আচ্ছা বেশ, কালকে থেকে তাহলে তুমি আমার বাড়িতে এসো। বাড়ির টুকটাক কাজের পাশাপাশি আমার জমিটাও পাহারা দিও। ঠিক আছে বাবু, আমি কাল থেকেই চলে আসব। আজ তাহলে আসি বাবু। হ্যাঁ ঠিক আছে, এসো। এ কি, রূপা বুড়ি কাজ করবে মানে? এর মানে বাবু টাকা আর একজন নতুন ভাগিদার? না, এ তো হতে দেওয়া যাবে না। বাবুর টাকার ভাগ আমি অন্য কাউকে পেতে দেব না। যে কোনো প্রকারে আটকাতে হবে, শিগগির খবরটা সোনাবুড়িকে দিতে হয়। বাহ, এতগুলো কাঁকড়া! এত কাঁকড়া আমি যে কখনো দেখিনি। কত বড় বড় কাঁকড়া! আর বলো না, ওই যে গেল কয়েকদিন একটু বৃষ্টি হয়েছিল, সেই থেকে যে কাঁকড়ার উৎপাত শুরু হয়েছে, তাড়ালেও যায় না, আবার চলে আসে। আর পারি না এগুলো নিয়ে। আমি যদি এই কাঁকড়াগুলো বাবুর থেকে নিয়ে এই কাঁকড়ার বিরিয়ানি বানিয়ে হোটেলে বিক্রি করতে পারি, খুব জমজমাট ব্যবসা হবে। তখন আর টাকার জন্য এত চিন্তাও করতে হবে না। সংসারের অভাব অনটন ঘুচে যাবে। চিন্তাটা খারাপ নয়। দেখি একবার বাবুকে কথাটা বলে। এই কাঁকড়া তাড়ানোর জন্য কোনো একটা উপায় বের করতে হবে, বুঝলে? না হলে ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে, ঢের ক্ষতি হবে। বাবু, বলছিলাম কি, যদি কিছু মনে না করেন,
তাহলে একটা প্রস্তাব আপনার সামনে আমি রাখতে পারি। এতে আপনার জমিও কাঁকড়া মুক্ত হবে আর আমারও লাভ হবে। বলছো? তো বলো দেখি শুনি তোমার প্রস্তাব। আপনার জমির কাঁকড়াগুলো নিয়ে যদি আমি একটা হোটেল খুলে বিরিয়ানি বানিয়ে বেচা কেনা করতে পারি, তাহলে অনেক ভালো মুনাফা হবে। খদ্দের বাড়লে ব্যবসা আরো বড় প্রসার হবে। আর যদি এই কাঁকড়াগুলো আমি আমার কাজে ব্যবহার করি, তাহলে আপনার জমিও কাঁকড়া মুক্ত হবে। আপনার সমস্যারও একটা সমাধান হয়ে যায় তাহলে। এভাবে তো ঠিক ভেবে দেখিনি। এটা তো খুব ভালো একটা বুদ্ধি। এমন হলে তোমার সংসারও সচ্ছল হবে। খুবই ভালো প্রস্তাব। তাই করো তাহলে। হ্যাঁ, এই কাঁকড়াগুলো নিয়ে তুমি নিজের কাজে ব্যবহার করো। আরে সোনা বুড়ি, কেমন যাচ্ছে তোমার দিনকাল? আর দিনকাল সংসারে শান্তি নেই, শুধু অশান্তি। ছেলে ছেলে আমার বউয়ের কথায় ওঠে আর বসে, আমার জন্যে কারো সময়ই নেই। মরতে পারলেই এখন বোধহয় বাঁচি। সারা জীবন তো শুধু সংসার সংসার করি কাটালে, বাইরের জগৎটা কি আর দেখলে না তুমি? সংসারের বাইরেও একটা পৃথিবী আছে। এই ছেলে আর ছেলের বউ আলাপ না করে একটু বাইরে উকি দিয়ে দেখো, হ্যাঁ, তবে না বুঝবে কি হচ্ছে তোমার চোখের আড়ালে। কি বলতে চাও? বাইরের জগৎ? বাইরে কি হচ্ছে মানে? পরিষ্কার করে বলো। তুমি তো ঘরের গণ্ডির মধ্যে আটকে রইলে। ওইদিকে ওই রূপা বুড়ি কি করছে খবর রেখেছো কিছু? সে তো বিরাট কাণ্ড ঘটিয়ে ফেললো, কিছুই জানো না কি? হ্যাঁ, ওই ওই রূপা বুড়ি, ওই অলুক্ষণেটা আবার কি কাণ্ড ঘটিয়েছে? হ্যাঁ, কোথাও চুরি টুরি করেছে নাকি আবার? চুরি না গো, ব্যবসা। ব্যবসা মানে? আরে দিন কয়েক আগে সে আমার বাবুর কাছে গিয়েছিল কাজের খোঁজে। সেখানে গিয়ে বাবুর মন ভোলানো কথাবার্তা বলে এই জমি দেখাশোনার কাজ নিয়েছে। জমি পাহারা দিতে গিয়ে সেখানে দেখেছে কাঁকড়ার বহর। সেই দেখা মাত্র তার মাথায় বাজে বুদ্ধি এসেছে কাঁকড়ার বিরিয়ানি বেচবার হোটেল খুলবার। আবার নিজের কথার চালে ফাঁসিয়ে বাবুকে রাজিও করেছে ওই বুদ্ধিতে সম্মতি দিতে। তা বাবু তো আমার সাদাসিধে মানুষ, রাজি হয়ে গেলেন। যেই কথা সেই কাজ। গত কয়েকদিন হলো রূপাপুরি হোটেল খুলে বসেছে। সে কি জমজমার ব্যবসা, শুনেছি মালকড়িও কমাচ্ছে বেশ। হ্যাঁ, সে কি কাণ্ড খগেন! এতদিন এত কিছু হয়ে গেল আর আমি জানতে অবধি পারলাম না। ওই রূপা বুড়ির মাথায় শয়তানি বুদ্ধিতে তো ভর্তি। আমি এখানে সংসারের বেড়া জালে আটকে ছটফট করছি, আর সে কিনা ব্যবসা করছে, টাকা কামাচ্ছে। দাঁড়াও, দেখো এবার আমি কি করি। আমিও হোটেল খুলবো, ওর চেয়েও বেশি খদ্দের ধরবো, আরো ভালো ব্যবসা করব, দেখে নিও। বেশ, কাজ হয়ে গেছে। রূপা বুড়ি, আমার মাইনের ভাগ নিতে এসেছিলে তো? হ্যাঁ, এবার বুঝবি কত ধানে কত চাল। কি রূপা বুড়ি, কেমন দিলাম? ব্যবসা করবে, আমায় বলবে না? তাই আমিও ভাবলাম আমি তোমায় একটু চমকে দিই। এবার লড়াই হবে টেক্কায় টেক্কায়। নিজের খদ্দেরদের সামলে রেখো, তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। হ্যাঁ, আমি নিজের মতো পরিশ্রম করব, তুমিও নিজের মতো চেষ্টা করো। আমি ব্যবসা করতে চাই, কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমার বিশ্বাস আমি যেমনটা পরিশ্রম করব ঠিক তেমনটাই ফলাফল পাবো। তাই আমি কোনো প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না। এখন থেকেই ভয় পেয়ে গেলে? সামনে কি হবে কে জানে। সাবধানে থেকো, তোমার সুখের দিন শেষ হতে চললো বলে। যা সুখ করার ছিল এতদিন করে নিয়েছো। আমার সুখের দিন শুরু না শেষ তা আমি বুঝে নেব। তোমার ব্যবসা সফল হোক এই কামনাই রইল। শুধু এটাই বলবো, সময় কথা বলবে। সেটাই তো আমিও বলছি, সময় কথা বলবে, আর সময় পরিবর্তনও আমি করব। সময় কারো ইচ্ছায় পরিবর্তন হয় না, সময় নিজের বেগে পরিবর্তন হতে থাকে। দেখা যাক কি হয়। মাত্র তো শুরু, শুরুতেই এত অহংকার ভালো নয় সোনা বুড়ি। আরে যাও যাও, আমায় জ্ঞান না দিয়ে নিজের ব্যবসা কি করে সামলাবে তাই ভাবো গিয়ে। আমি কি করব না করব সেটা তোমার থেকে আমার শেখার দরকার নেই। হিটে কামড়ে পড়ে তো আছো, এমন দশা করব না গ্রাম ছেড়ে পালাতে কুল পাবে না।
প্রস্তুত হও, আর বেশি দিন নেই। এই অহংকার মাটিতে মেশার বেশি দিন নেই সোনা বুড়ি। ভগবান তোমায় কৃপা করুক। মা, তোমার কাঁকড়ার বিরিয়ানি তো পুরো গ্রামে সবার পছন্দের কেন্দ্র হয়ে উঠেছে গো। খদ্দের বেরিয়ে চলেছে, সকাল থেকে বিশ্রাম নেবার সময়টুকুও পাইনি। এত খদ্দের, এইমাত্র যে একটু নিঃশ্বাস ফেলবার সময় পেলাম। কাল গিয়ে পূজা দিদি ভাইয়ের বইগুলো কিনে আনিস। পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয়ে আমার দিদি ভাই অনেক দূর এগিয়ে যাবে। আর এখন তো আর আমাদের দুর্দিন নেই। ওর পড়াশুনো আটকে রাখার আর কোনো কারণও নেই। তাই করবো মা। আর পরশু বৌমা আর পূজা দিদি ভাইকে নিয়ে আমি বাজারে যাব। সামনে তো পুজো আসছে, এবার জমিয়ে কেনাকাটা করব সবাই মিলে। মা, সবই ঠিক আছে, কিন্তু শুনলাম সোনা কাকিমার ব্যবসা খুব একটা ভালো চলছে না। খদ্দের দু একজন আসে, আর এমন দিনও যায় আসেই না। খুব দুশ্চিন্তায় আছে ওরা। এমন হলো কেন? খুব তো বলেছিল ব্যবসা করে নাকি দেখিয়ে দেবে। আমার ব্যবসা নাকি বন্ধ করে ছাড়বে, প্রতিদ্বন্দ্বিতা করবে। কি হলো তার? কোথায় গেল ওদের অহংকার? জানি না মা, শুধু শুনলাম হোটেল খুলতে যে টাকা লেগেছিল তার অর্ধেকও লাভ করতে পারিনি। হয়তো শিগগিরই ব্যবসা বন্ধ করে দেবে। যা অবস্থা, ব্যবসা টিকিয়ে রাখতে পারবে না। এই খদ্দেরদের থেকে জানলাম যেই স্বাদ আমাদের বিরিয়ানিতে আছে সেই স্বাদ ওদের হোটেলে নেই। আর খদ্দেরেরা ওই স্বাদই খোঁজে সবসময়। আমার দেখা দেখি হোটেল তো খুলে ফেললো, কিন্তু আমার গোপন মশলার রহস্যটাও তো জানতে পারলো না। ছাড়, নিজের কাজে মনোযোগ দেয়াই মঙ্গল। কে কি করলো, কার কি হলো, ওসব আমাদের দেখার দরকার নেই। এমনিতেই অভাবে ছিলাম, কত কষ্ট করে তোমার জোড়াজুড়িতে ধার দেনা করে হোটেল তো বানালাম মা। অথচ আজকে এত মাস হয়ে গেল, এখনো অর্ধেক টাকা উসুল হলো না। সকাল থেকে এখন সন্ধে হয়ে গেল, মাত্র একটা খদ্দের হয়েছে। তারপর থেকে বসে আছি তো আছি। এমন হলে তো ব্যবসা বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না মা। অগত্যা ব্যবসা বন্ধ করে দিয়ে চলে যেতে হবে। এরপর আবার পাওনাদারদের চাপ, কি করব মাথা কাজ করছে না। কি আর বলবো বাবা, বুঝতেই পারিনি যে এমন অবস্থায় পড়বো। ভেবেছিলাম ব্যবসা করব, ভালো বেচা কেনা হবে, দুটো টাকার মুখ দেখবো, কিন্তু তার হলো কই। আরে তোমরা এত চিন্তা করছো কেন? আরে লাভ লোকসান মিলিত ব্যবসা, এত চিন্তা করলে হয়? আজকে লোকসান হয়েছে, কালকে লাভ হবে। তুমি চুপ করো খগেন, তোমার পাল্লায় পড়েই আজ আমার এই দশা। কেন যে আমি তোমার কথা এসব করলাম? লাভ তো কিছুই হলো না, বরং দেখো আজ নিজের ছেলেটাকে বিপদে ফেললাম। নিজে তো অবিনাশ বাবুর মতো অন্যের মেনে খাও আর ভুঁড়ি বাড়াও। সংসারের কষ্ট, অভাব এসব তুমি কি বুঝবে শুনি? না, ওই আর কি। ঠিকই তো খগেন, এই কাজটা কেন করলে? এই মায়ের মাথায় এসব কথা ঢুকিয়ে আজকে এত বড় ক্ষতি করলে। কতগুলো টাকার দেনা জমেছে, কিভাবে শোধ করব কিছুই জানি না। কোনো মতে দিনমজুরি করে সংসার চালাচ্ছিলাম। শুধু শুধু এই হোটেলের ব্যবসার কথা তুলে রূপা কাকিমার ব্যবসা লোপাট করতে গিয়ে আজ নিজেদের বিপদ ডেকে আনলাম। কেন যে নিজের ক্ষতি করলাম? রূপা বুড়ি ঠিকই বলেছিল, অহংকারী আজ আমার সর্বনাশ করেছে। অহংকারে অন্ধ হয়ে আজ আমি সর্বশান্ত হয়ে পড়লাম। রূপা বুড়ি আমার জমির কাঁকড়া নিয়ে ব্যবসা করে তার সংসারের হাল ধরার জন্য এই বয়সে ব্যবসাটা শুরু করে। আর সে খুব ভালো ব্যবসা করছে। তার বিরিয়ানির স্বাদকে তোমার বিরিয়ানি হারাতে পারেনি। খদ্দেরদের রূপা বুড়ির বিরিয়ানি পছন্দ। আর সত্যি বলতে আমি খুশি যে রূপা বুড়ি এত অল্প সময়ে এত সুন্দর করে ব্যবসা গুছিয়ে নিয়েছে। কারণ তার কাজের পেছনে তার নিজস্ব পরিশ্রম আর লাভ করবার সুপ্ত ইচ্ছাশক্তি ছিল। কিন্তু তোমার ব্যবসারই বেহাল দশা হওয়ার পেছনে আমার মনে হয় আরেকটা কারণ আছে। কি কারণ বাবু? রূপাবলী তোমার চিন্তা না করে নিজের ব্যবসা আর ভবিষ্যতে চিন্তা করতে ব্যস্ত ছিল। আর কঠোর পরিশ্রম করে সে তার নিজের ব্যবসা প্রসারিত করেছে। কিন্তু তুমি শুরু থেকেই হিংসে আর অহংকার নিয়েছিলে। তোমার লক্ষ্য ছিল রূপাবলীর ব্যবসা ধ্বংস করা, তার ক্ষতি করা। আর অন্যের ক্ষতির উদ্দেশ্যে কোনো কাজ করা হলে সে কাজ কখনো সফল হয় না। আর এই কাজ থেকে তুমি শিক্ষা নাও এবং ভবিষ্যতে এমন কাজ করো না। আমি জানি বাবু, আমি দোষী। তবে এই সব কিছুর মূলে রয়েছে খগেন। ও আমার কাছে এসে রূপা বুড়ির বিরুদ্ধে কান পড়া দেয়, আর ওর পাল্লায় পড়ে আমি আজ সর্বশান্ত হয়ে গেছি।
হে ভগবান! কেতনা সোনা বুড়ি, অমন করে কাঁদতে নেই। আমি দেখছি তোমার ব্যবসার উন্নতি কিভাবে করা যায়। ভরসা রাখো আমার উপর। আর খগেন, তুমি আমার সঙ্গে আমার বিশ্রাম কক্ষে দেখা করো। তোমার সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। আর গোপালও এসো সঙ্গে। সোনা বুড়ি, তুমি বাড়ি যাও, আমি সব দেখছি। পরশু কিন্তু আমরা পুজোর বাজার করতে যাচ্ছি, কোনো সংকোচ করো না যেন। যা লাগবে নিয়ে নেবে। ভগবান আমাদের ভালো দিন এনেছেন, এখনই সময় সুখ করার। ব্যবসাটাও রমরমিয়ে চলছে। এবার অনেক বছর পর আবার নতুন জামা কাপড় পরে আনন্দ করে পুজো উদযাপন করব। এই সবই আপনার জন্যই মা। আপনার বুদ্ধি আর পরিশ্রমের ফল আমাদের এই সুদিন। আপনি না থাকলে যে কি হতো। আমার সব পরিশ্রম তোমাদের জন্যে মা। তোমাদের সুখেই আমার সুখ। যা হলো খুব খারাপ হলো। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমার নিজের লোক হয়ে তুমি এত নিকৃষ্ট কাজ করলে কিভাবে খগেন? কি লাভ হলো তোমার সোনা বুড়িকে রূপা বুড়ির বিরুদ্ধে ভড়কে দিয়ে? বাবু, আসলে এই ব্যাপারটা হলো কিছু মনে না করলে আমি পুরো ঘটনাটা বলতে চাই বাবু। হ্যাঁ, বলো গোপাল। যখন থেকে রূপা কাকিমা আপনার কাছে কাজ করতে এসেছে, তখন থেকে খগেন রূপা কাকিমার উপর ক্ষিপ্ত। কেননা খগেন একজন নিকৃষ্ট লোক। ও ছাড়া অন্য কেউ আপনার হয়ে কাজ করুক বা আপনার টাকার ভাগ নিক সেটা চায়নি। আর তাই ওর চোখের বিষ হয়ে ওঠে রূপা কাকিমা। আর তখন উনি এসেছেন আমার কাছে কাজ করতে, তখন থেকে খগেনের একমাত্র উদ্দেশ্য ছিল রূপা কাকিমার ক্ষতি করা। তাই জন্যই আর কি আমাদের এই পরিস্থিতি করে ফেলেছে। বাবু, ও মিথ্যে বলছে। ও মার ছেলে মিলে আমাকে ফাঁসাতে চাইছে বাবু, সব ওদের ষড়যন্ত্র। চুপ, একদম চুপ। তোমার আসল রূপ আমি এতদিনে ধরতে পেরেছি। ছি খগেন, তুমি কিভাবে পারলে এমন কাজ করতে? তোমার মতো লোকের আমার কোনো দরকার নেই, বেরিয়ে যাও। বাবু, আমার সংসার চলে আপনার কৃপায়। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিন, তবে আমাকে কাজ থেকে বের করবেন না। দয়া করুন বাবু, দয়া করুন। আমার ছেলেপুলেরা না খেয়ে মরে যাবে। বেশ, তোমাকে আমি কাজ থেকে বের করব না, কিন্তু আমার একখানা শর্ত আছে। সোনা বুড়ির ব্যবসায় যা ক্ষতি হয়েছে তার সব টাকা তুমি ক্ষতিপূরণ দেবে। আর আগামী 2 মাস তুমি কোনো বেতন পাবে না। তোমার আগামী 2 মাসের বেতন সোনা বুড়ির সংসারের কাজে ব্যবহারের জন্য উপহার দেওয়া হবে। যদি এই শর্ত মানতে পারো, তবেই তোমায় আমি কাজে রাখবো। 2 মাসের বেতন ক্ষতিপূরণ? অবশ্যই। তোমার অন্যের ক্ষতি করবার শখ, হ্যাঁ? তাহলে ক্ষতিপূরণ তো দিতে হবে।